বাংলাদেশের সরকারি চাকরি খাতে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তা হলো নবম জাতীয় পে কমিশনের সুপারিশ এবং গ্রেড কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন। দেশের প্রতিটি সরকারি দপ্তরে, প্রতিটি অফিসের করিডোরে এবং চাকুরিজীবীদের প্রতিটি আড্ডায় এই প্রশ্নটাই এখন সবার মুখে মুখে ঘুরছে যে পে কমিশন আসলে কি সুপারিশ করতে যাচ্ছে এবং গ্রেড কাঠামোতে ঠিক কেমন পরিবর্তন আসতে পারে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা এই দুটি বিষয়ের খুঁটিনাটি সকল দিক নিয়ে গভীরভাবে আলোচনা করব এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। পে কমিশন মূলত কি এবং এর কাজ কি, এই প্রশ্নের উত্তর দিয়েই শুরু করা যাক। পে কমিশন হলো সরকার কর্তৃক গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি যার প্রধান দায়িত্ব হলো দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করা এবং সময়ের সাথে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামোর সুপারিশ করা। এই কমিশনে সাধারণত অর্থনীতিবিদ, প্রশাসনিক বিশেষজ্ঞ, সাবেক আমলা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা থাকেন। তাদের সুপারিশের ভিত্তিতেই সরকার চূড়ান্ত পে স্কেল ঘোষণা করে থাকে। নবম জাতীয় পে কমিশন গঠনের পর থেকেই এটি নানামুখী বিশ্লেষণ ও পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছে। কমিশনের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থার সাথে একাধিক বৈঠক করেছেন। তৃণমূল পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়েছে। এই বিস্তৃত পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে কমিশন একটি সামগ্রিক ও বাস্তবসম্মত চিত্র তুলে আনার চেষ্টা করেছে। পে কমিশনের সুপারিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে গ্রেড কাঠামোর পুনর্বিন্যাসের বিষয়টি সবার আগে উঠে আসছে। বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে মোট 20টি গ্রেড রয়েছে। এই 20টি গ্রেডে কর্মচারীদের বেতন নির্ধারিত হয়, কিন্তু দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞ ও চাকুরিজীবী মহল থেকে এই কাঠামো নিয়ে বেশ কিছু সমালোচনা উঠে আসছে। বলা হচ্ছে বিদ্যমান গ্রেড কাঠামো যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না এবং এতে অনেক ক্ষেত্রে অসঙ্গতি ও বৈষম্য তৈরি হচ্ছে। বিদ্যমান গ্রেড কাঠামোর সবচেয়ে বড় সমস্যা হিসেবে যে বিষয়টি বারবার উঠে আসছে তা হলো ঊর্ধ্বতন গ্রেড ও নিম্নতর গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে। একজন প্রথম গ্রেডের কর্মকর্তার বেতন এবং 20তম গ্রেডের কর্মচারীর বেতনের মধ্যে যে বিশাল ফারাক তা প্রশাসনের ভেতরে একটি গভীর সামাজিক ও মনস্তাত্ত্বিক বিভাজন তৈরি করেছে। নিম্ন গ্রেডের কর্মচারীরা নিজেদের অবমূল্যায়িত মনে করছেন এবং এই হতাশা থেকে কাজে তাদের মনোযোগ ও নিষ্ঠায় প্রভাব পড়ছে। পে কমিশন এই সমস্যাটি গভীরভাবে বিশ্লেষণ করেছে এবং এর সমাধানে বেশ কিছু সুপারিশ প্রস্তুত করছে বলে জানা গেছে। কমিশনের ভেতর থেকে যে তথ্য আসছে তা হলো নতুন কাঠামোতে উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের বেতনের অনুপাত আরও যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করা হবে। এর মানে এই নয় যে উচ্চ গ্রেডের বেতন কমানো হবে, বরং নিম্ন গ্রেডের বেতন তুলনামূলকভাবে বেশি হারে বাড়ানো হবে, যাতে ব্যবধানটি একটি সহনীয় ও ন্যায্য পর্যায়ে আসে। গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল বিভিন্ন পদদের শ্রেণীবিন্যাস পরিবর্তনের প্রশ্নটি। দীর্ঘদিন ধরে অনেক পদ এমন গ্রেডে রয়ে গেছে যা তাদের কাজের প্রকৃতি ও দায়িত্বের সাথে সঙ্গতিপূর্ণ নয়। উদাহরণস্বরূপ, দেশের বিভিন্ন টেকনিক্যাল ও বিশেষজ্ঞ পদে যারা কাজ করেন তারা অনেক ক্ষেত্রে তাদের দক্ষতা ও অবদানের তুলনায় অনেক কম বেতন পান। এই অসামঞ্জস্য দূর করতে কিছু পদের গ্রেড উন্নীত করার সুপারিশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত শিক্ষা খাতের কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত শিক্ষা সংশ্লিষ্ট সরকারি পদগুলোতে দীর্ঘদিন ধরেই বেতন বৈষম্যের অভিযোগ ছিল। পে কমিশন এই বিষয়টি নিয়ে বিশেষভাবে কাজ করেছে এবং শিক্ষকদের জন্য একটি আলাদা ও উন্নত বেতন কাঠামোর সুপারিশ আসার সম্ভাবনা রয়েছে। কারণ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্বে থাকা শিক্ষকরা যদি অর্থনৈতিক অনিশ্চয়তায় থাকেন তাহলে শিক্ষার মান উন্নয়ন কখনোই সম্ভব নয়। স্বাস্থ্য খাতের চিত্র প্রায় একই রকম উদ্বেগজনক। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তাদের কাজের ঝুঁকি, দায়িত্ব এবং প্রশিক্ষণের তুলনায় যে বেতন পান তা অনেক ক্ষেত্রেই অপর্যাপ্ত। এই কারণে অনেক মেধাবী চিকিৎসক সরকারি চাকরি ছেড়ে বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন, যার ফলে সরকারি স্বাস্থ্যসেবায় দক্ষ
জনবলের সংকট তৈরি হচ্ছে। পে কমিশন স্বাস্থ্য খাতের এই সমস্যাটিকে বিশেষভাবে চিহ্নিত করেছে এবং এই খাতের কর্মীদের জন্য বিশেষ ইনসেন্টিভ ও উন্নত বেতন কাঠামোর সুপারিশ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। প্রকৌশল ও প্রযুক্তি খাতের ক্ষেত্রেও একই ধরনের বৈষম্যের চিত্র দেখা যায়। সরকারের বিভিন্ন প্রযুক্তিগত বিভাগে কর্মরত প্রকৌশলী ও বিশেষজ্ঞরা বেসরকারি খাতের তুলনায় অনেক কম বেতনে কাজ করছেন। এই ব্যবধান এতটাই বেশি যে অনেক সরকারি প্রকৌশলী বাড়তি আয়ের জন্য বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন, যা তাদের মূল দায়িত্ব পালনে প্রভাব ফেলছে। নতুন পে স্কেলে এই খাতের বেতন যদি প্রতিযোগিতামূলক পর্যায়ে আনা যায়, তাহলে সরকারি প্রকল্পগুলোর মান ও গতি উভয়ই উন্নত হবে। পে কমিশনের সুপারিশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়টি। বর্তমান ব্যবস্থায় একজন কর্মচারী নির্দিষ্ট সময় পর টাইম স্কেল পান, যা তার বেতন বৃদ্ধিতে সহায়তা করে। কিন্তু এই ব্যবস্থায় বেশ কিছু জটিলতা ও অসঙ্গতি রয়েছে। অনেক ক্ষেত্রে যোগ্য কর্মচারীরাও সময় মতো পদোন্নতি না পেয়ে দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকেন। পে কমিশন এই সমস্যাটি সমাধানে পদোন্নতির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করার সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে। বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টিও এবারের পে কমিশনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্টের হার অনেকের কাছে খুবই নগণ্য মনে হয়, কারণ এই ইনক্রিমেন্ট মূল্যস্ফীতির হারের সাথে তাল দিয়ে চলতে পারছে না। পে কমিশন বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়ানো এবং এটিকে দেশের মূল্যস্ফীতির সাথে স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত করার একটি প্রক্রিয়া তৈরির সুপারিশ করতে পারে। এটি কার্যকর হলে প্রতি বছর কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা অটোমেটিক্যালি একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে। মহার্ঘ ভাতার বিষয়টিও পে কমিশনের আলোচনায় উঠে এসেছে। বর্তমানে মহার্ঘ ভাতার কোনো স্থায়ী ও স্বয়ংক্রিয় কাঠামো নেই। সরকারের ইচ্ছার উপর নির্ভর করে মাঝে মাঝে এটি দেওয়া হয়, যা কর্মচারীদের জন্য একটি অনিশ্চয়তার উৎস। পে কমিশন মহার্ঘ ভাতার একটি স্থায়ী ও নিয়মিত কাঠামো তৈরির সুপারিশ করবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে নির্দিষ্ট মূল্যস্ফীতির হার অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ভাতা সমন্বয় করা হবে। গ্রেড পরিবর্তনের প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল একই ক্যাডারের মধ্যে বিভিন্ন পদের গ্রেড সমন্বয়। বর্তমানে একই ক্যাডারের মধ্যে অনেক ক্ষেত্রে অযৌক্তিক বৈষম্য রয়েছে। কোনো পদ তার প্রকৃত দায়িত্বের তুলনায় অনেক বেশি গ্রেডে এবং কোনো পদ অনেক কম গ্রেডে রয়েছে। এই অসঙ্গতিগুলো দূর করতে পে কমিশন একটি সুনির্দিষ্ট মানদণ্ড তৈরি করার চেষ্টা করছে, যার ভিত্তিতে প্রতিটি পদের গ্রেড নির্ধারণ করা হবে। এই মানদণ্ড নির্ধারণে কি কি বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে তা জানা যাক। প্রথমত, পদের দায়িত্ব ও ক্ষমতার পরিধি কতটুকু। দ্বিতীয়ত, পদে আসীন ব্যক্তির প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কতটুকু। তৃতীয়ত, কাজের ঝুঁকি ও জটিলতার মাত্রা কেমন। চতুর্থত, পদটি রাষ্ট্রের কার্যক্রমে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পঞ্চমত, বেসরকারি খাতে একই ধরনের কাজের জন্য কি পরিমাণ বেতন দেওয়া হয়। এই 5টি মানদণ্ডের সমন্বয়ে প্রতিটি পদের গ্রেড নতুনভাবে নির্ধারণ করা হবে বলে পে কমিশন সূত্রে জানা গেছে। এই প্রক্রিয়ায় কিছু পদের গ্রেড উন্নীত হবে এবং কিছু পদের গ্রেড পুনর্বিন্যস্ত হতে পারে। তবে কোনো পদের গ্রেড কমানো হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে, কারণ এটি কর্মচারীদের মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মূল লক্ষ্য হলো যেসব পদ তাদের প্রাপ্য গ্রেডের চেয়ে কম গ্রেডে রয়েছে তাদের ন্যায্য গ্রেডে নিয়ে আসা এবং এর মাধ্যমে সামগ্রিক বেতন কাঠামোকে আরও যুক্তিসঙ্গত করা। পে কমিশনের সুপারিশে ভাতা কাঠামোর পরিবর্তন নিয়েও বিস্তারিত প্রস্তাব থাকবে বলে জানা গেছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বেশ কিছু ভাতা পেয়ে থাকেন, কিন্তু এই ভাতাগুলোর পরিমাণ বর্তমান বাজার মূল্যের তুলনায় অপ্রতুল। বাড়ি ভাড়া ভাতার কথাই ধরা যাক। রাজধানী ঢাকায় কর্মরত একজন নিম্ন গ্রেডের কর্মচারীর বর্তমান বাড়ি ভাড়া ভাতা দিয়ে সামান্য একটি কক্ষ ভাড়া নেওয়া সম্ভব নয়। এই বাস্তবতা পরিবর্তনে পে কমিশন বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির সুপারিশ করবে। এর পাশাপাশি শহর ও মফস্বলের মধ্যে জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে ভাতার একটি আঞ্চলিক সমন্বয়ের প্রস্তাবও আলোচনায় রয়েছে। ঢাকা, চট্টগ্রাম বা সিলেটের মতো বড় শহরে জীবনযাত্রার ব্যয় এবং প্রত্যন্ত উপজেলায় জীবনযাত্রার ব্যয় এক নয়। এই পার্থক্যটি বেতন ও ভাতা কাঠামোতে প্রতিফলিত হওয়া উচিত বলে পে কমিশন মনে করছে। তাই শহরাঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ নগর ভাতার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
পে কমিশনের কাজে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মীদের অবস্থান। বর্তমানে সরকারি বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মী কাজ করছেন, যারা নিয়মিত কর্মচারীদের মতোই কাজ করলেও বেতন সুবিধায় বিস্তর ফারাক রয়েছে। এই কর্মীদের জন্য একটি ন্যায্য ও সুসংহত নীতিমালা তৈরির বিষয়টিও পে কমিশনের আলোচনায় এসেছে। অবসর সুবিধার বিষয়টি এবারের পে কমিশনের সুপারিশে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে পেনশনের পরিমাণ এবং গ্র্যাচুইটির হিসাব যেভাবে করা হয় তা অনেক ক্ষেত্রেই অপর্যাপ্ত। একজন কর্মচারী দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর সরকারি সেবায় নিজেকে উৎসর্গ করার পর অবসরে যে সুবিধা পান তা দিয়ে বর্তমান বাজার মূল্যে একটি সম্মানজনক জীবনযাপন করা অত্যন্ত কঠিন। পে কমিশন এই অবস্থার পরিবর্তনে পেনশনের পরিমাণ বৃদ্ধি এবং অবসর সুবিধার সামগ্রিক কাঠামো সংস্কারের সুপারিশ করবে। পে কমিশনের কাজে বিশেষ মনোযোগ পাচ্ছে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কর্মরত সরকারি কর্মচারীদের বিষয়টি। পার্বত্য চট্টগ্রাম, হাওর অঞ্চল বা চরাঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় কাজ করা কর্মচারীদের জীবনযাপনের চ্যালেঞ্জ শহরের কর্মচারীদের তুলনায় অনেক বেশি। সেখানে পরিবহন সুবিধা কম, যোগাযোগ ব্যবস্থা দুর্বল এবং জীবনের বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয়। এই কর্মচারীদের জন্য একটি বিশেষ দুর্গম ভাতার সুপারিশ আসার সম্ভাবনা রয়েছে। পে কমিশনের সুপারিশের বাস্তবায়ন যোগ্যতা নিয়ে যখন আলোচনা হয় তখন স্বাভাবিকভাবেই অর্থের সংস্থানের প্রশ্নটি সামনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক বাড়তি ব্যয় কয়েক হাজার কোটি টাকা বাড়বে। এই বাড়তি অর্থের সংস্থান করতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে, সরকারি ব্যয় সাশ্রয় করতে হবে এবং প্রয়োজনে ঋণের সম্ভাবনাও বিবেচনায় নিতে হতে পারে। তবে এই বাড়তি ব্যয়কে শুধু খরচ হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের যুক্তি হল, সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে চাহিদা বাড়বে, অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হবে এবং এর ফলে রাজস্ব আয়ও বাড়বে। একটি সুখী ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল প্রশাসনের পক্ষে দক্ষতার সাথে দেশ পরিচালনা করা সম্ভব, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য অনেক বেশি লাভজনক। দেশের বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীরা পে কমিশনের সুপারিশকে যেভাবে দেখছেন সেটিও উল্লেখযোগ্য। নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রধানত চাইছেন মূল বেতন ও ভাতা উভয় বাড়ুক এবং তাদের ন্যূনতম বেতন একটি মানবিক জীবনযাপনের জন্য পর্যাপ্ত পর্যায়ে আসুক। মধ্যম গ্রেডের কর্মকর্তারা চাইছেন পদোন্নতির সুযোগ বাড়ুক এবং বেতনের অনুপাত আরও যুক্তিসঙ্গত হোক। উচ্চ গ্রেডের কর্মকর্তারা চাইছেন তাদের অভিজ্ঞতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন হোক এবং বেসরকারি খাতের সাথে প্রতিযোগিতামূলক বেতন নিশ্চিত হোক। সার্বিক বিশ্লেষণে বলা যায়, নবম জাতীয় পে কমিশনের সুপারিশ ও গ্রেড পরিবর্তনের এই পুরো প্রক্রিয়াটি বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘদিনের পুঞ্জীভূত অসঙ্গতি ও বৈষম্য দূর করার এই সুযোগকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি ইতিবাচক বিপ্লব আনা সম্ভব। পে কমিশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং তাদের চূড়ান্ত সুপারিশ দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সকলেই আশাবাদী।